এক্সপ্রেশন গুলো এসেছে, ঠিক আছে? তা আমি প্রথমে স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিনটা কি তোমাদের কাছে ভিজিবল? জি স্যার। ওকে। ফান্ডামেন্টাল ডেফিনেশন হলো তুমি যখনই কোনো পি টাইপ সিলিকন চিন্তা করো, যেমন আমি যেটা লেখার চেষ্টা করছি, পি টাইপ সিলিকন, দ্যাট মিনস ব্যান্ড ডায়াগ্রাম কোথা থেকে আসলো, কিভাবে আসলো, সেই ডিটেলস ম্যাথমেটিক্স এই মুহূর্তে জানাটা ইররিলেভেন্ট। মানে যে কোনো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালই, যেমন আমি এখন সিলিকন নিয়ে কথা বলছি, তার দুটো ব্যান্ড থাকে। এই যে নিচেটাকে, যেটাকে আমি ইভি দিয়ে লিখছি, সেটাকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড। উপরে যেটা, সেটাকে কন্ডাকশন ব্যান্ড বলা হয়। মাঝখানে একটা মানে কল্পিত এনার্জি লেভেল আমি বলবো, যেটাকে আমরা বলি ইন্ট্রিনসিক এনার্জি লেভেল, ঠিক আছে? এছাড়াও এর বাইরে আরো একটা ম্যাথমেটিক্যাল এনার্জি লেভেল থাকে, যেটাকে আমরা বলি ফার্মি লেভেল, যেটাকে আমরা ইএফ দিয়ে প্রকাশ করি। আমি খুব সরি, আমি আবার রিপিট করি, কারণ আমি ভিডিওটা অন করি। ক্লিয়ার? তোমাদের কি কোনো ফ্রেন্ড আছে মালিহা হোসেন? জি স্যার। জি স্যার। তোমরা কেউ তাকে রিকোয়েস্ট করো সে যাতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আইডি দিয়ে লগ ইন করার চেষ্টা করে, কারণ আমাদের সিস্টেম যেভাবে তৈরি করা হয়েছে, সে বারবার ট্রাই করছে, বাট শি ইজ ফেইলিং বিকজ শি ইজ ইউজিং জিমেইল। আমি কি বোঝাতে পেরেছি? আর জিমেইল দিয়ে হয়তোবা আমি কনফিগার করলে তোমাদের কাউকে অ্যাকসেপ্ট করতে পারবো, কিন্তু সেটা স্ট্রিক্টলি না করা হয়েছে। আমার কথা কি শোনা যাচ্ছে? আমি আবার রিপিট করার চেষ্টা করি যে কোনো ম্যাটেরিয়ালেই কন্ডাকশন ব্যান্ড থাকবে, উপরে যেটা ব্যালেন্স ব্যান্ড থাকবে, মাঝখানে একটা কল্পিত এনার্জি লেভেল আমরা চিন্তা করি, যেটাকে ইন্ট্রিনসিক লেভেল বলি, এবং আরেকটা এনার্জি লেভেল থাকে যেটা ম্যাথমেটিক্যাল, এটাকে ফার্মি লেভেল বলি। তো নিয়মটা হলো, যদি ফার্মি লেভেলটা ইন্ট্রিনসিক লেভেলের নিচে হয়, আই মিন যদি mathematical value of EI is less than EFI, ঠিক আছে? না, এটা আমি ভুল লিখছি, গ্রেটার দেন হবে, ইআইটা তো উপরে, গ্রেটার দেন EFI, মানে ইআই এর লেভেলটা এখানে, ইএফটা নিচে, এরকম যদি হয়, এটাকে আমরা পি টাইপ সিলিকন বলি। এই কনসেপশনটা কি তোমাদের ক্লিয়ার? জি স্যার। রেসপন্স করো। ওকে। আর আমরা এন টাইপ সিলিকন বলবো যদি ধরো আমি এন টাইপ সিলিকন লেখার চেষ্টা করলাম, সেটা হলো যদি এটা ভাইস ভার্সা, মানে এখানে কন্ডাকশন ব্যান্ড, এখানে ভ্যালেন্স ব্যান্ড, এবং তোমার ইআইটা এখানে, এবং ইএফটা বাই চান্স এখানে উপরে চলে আসে, মানে ইএফটা এখন ইন্ট্রিনসিক লেভেলের উপরে, তখন আমরা তাকে বলি এন টাইপ। যে সমস্ত ম্যাটেরিয়ালে ইএফ এবং ইআই সমান, মানে একে অপর উপরে মার্জ করে যায়, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। এতটুকু কনসেপশন কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে। মসফেটে যেটা হয়, আমি তো এন মসফেট দিয়ে পড়ানোর চেষ্টা করছি, লেট কিপ ইট সিম্পল, বিকজ পি মসফেটও অপারেশন সেম বাট ভাইস ভার্সা। এখন আমি আগে যেটা বলেছি, আমি যদি একটা কল্পিত ভ্যাকিউম লেভেল চিন্তা করি, আমি এটাকে ভি দিয়ে লিখলাম, এটা হচ্ছে রেফারেন্স এনার্জি, যেটা সাপেক্ষে সমস্ত ম্যাটেরিয়ালের ওয়ার্ক ফাংশন ডিফাইন করা হয়। তা আমি ধরে নিলাম মসফেটে তো প্রথমে একটা মেটাল থাকে গেটে, মেটালের ফার্মি লেভেলটা এখানে, এটা গত ক্লাসেও তোমাকে দেখিয়েছি, ঠিক আছে? তারপর আমি ধরে নিলাম ওকে ফাইন, অক্সাইড, অক্সাইড তো যেহেতু একটা ইনসুলেটর, সেই ভদ্রলোকের ধরো ব্যান্ড ডায়াগ্রামটা এরকম থাকে, এই ভদ্রলোকটা থাকে উপরের দিকে এরকম। আর আমি যদি এখন পি টাইপ সিলিকন চিন্তা করি, তার কন্ডাকশন ব্যান্ডটা এখানে হবে, ব্যালেন্স ব্যান্ডটা এখানে হবে, তার ইন্ট্রিনসিক লেভেলটা ঠিক স্ট্রেট ফরওয়ার্ড মাঝখানে থাকবে,
আমি এখন যেভাবে আঁকছি এটা হচ্ছে সেপারেটেড কন্ডিশন, এবং তার সরি এটা ইন্ট্রিনজিক, এখানে আই হবে এবং ফার্মি লেভেলটা থাকবে এখানে। ধরলাম এটা পি টাইপ সেমিকন্ডাক্টর, যেহেতু মানে তুমি তিনটা জিনিসের একত্রে স্যান্ডউইচ চিন্তা করছো। এটা হচ্ছে মেটাল, এটা হলো অক্সাইড, এটা হলো তোমার সিলিকন পি টাইপ। ওয়ার্ক ফাংশন কাকে ডিফাইন করা হয়? আমি বলবো এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে মেটালের ওয়ার্ক ফাংশন, আর এখান থেকে একদম ফার্মি লেভেল পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে সিলিকন পি টাইপ সিলিকনের ওয়ার্ক ফাংশন। তার মানে আমি দেখতেই পাচ্ছি যে মেটালের ওয়ার্ক ফাংশনটা এই ক্ষেত্রে, মানে আমি যদি এটাকে ইএফএম বলি এবং এটাকে যদি ইএফএস বলি ফর সিলিকন, অবভিয়াসলি ইএফএমটা সিলিকনের চাইতে কম। আমি কি বুঝাতে পারছি? ফিগারে দেখো ভ্যালুটা কিন্তু কম। এই কন্ডিশনে পি মসফেট তৈরি করা হয়। এখন আমি যেভাবে ছবিটা এঁকেছি এই তিনটা কিন্তু সেপারেটেড, কিন্তু পৃথিবীতে এনার্জি ইকুইভ্যালেন্স ও ব্যালেন্সের নিয়ম হলো যখনই তুমি এখানকার এই মেটাল, এই অক্সাইড এবং এই সিলিকনকে স্যান্ডউইচ করে ফেলবে, এই পার্টিকুলার এনার্জি লেভেল অফ ফার্মি লেভেল এবং এখানে এরা দুইটা অ্যালাইনড হতে হবে। ক্লিয়ার? আমি বুঝাতে পারছি? আচ্ছা, এখন তুমি দেখো এই যে একটা লাইন টানলাম, এই ভদ্রলোক ছিলেন এখানে, ফার্মি লেভেল ছিল এখানে, ইনি ছিলেন এখানে, ইনি ছিলেন এখানে। এর পরের কন্ডিশনটা যখন তুমি তিনটাকে মার্জ করে ফেলবা, এর পরেরটা আমি ইচ্ছা করে রেড দিয়ে আঁকি, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। মানে এটা মার্জ করলে কিভাবে চেঞ্জ হয়। ধরো আমি একটু ব্রাশ নেওয়ার চেষ্টা করি, যেটা একটু দেখি তো, না এটা বেশি বড় একটু, আমি লাল কালি দিয়ে দেখাই সিম্পল। খেয়াল করো যে এই ফার্মি লেভেলটা কিন্তু এখন চলে আসবে এই জায়গাটা। তোমরা কি বুঝতে পারতেছো? এটা হলো মেটাল মানে সিলিকনের ফার্মি লেভেলটা এনার্জি ব্যালেন্স করতে গিয়ে এই জায়গায় চলে আসলো, কিন্তু তোমার পি টাইপ সিলিকনটার প্রপার্টিটা কি? এই ফার্মি লেভেলের এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা কিন্তু তার একটা ইন্ট্রিনজিক প্রপার্টি। ধরো তুমি চিন্তা করলো তুমি সিলিকনটা নিয়েছো 10⁻16 ডোপিং এ, তাহলে এই ডিস্টেন্সটা যা হবে, তুমি যদি এখন চিন্তা করো এটা 10⁻18 ডোপিং, ডিস্টেন্সটা কমে আসবে। আবার যদি বলো 10⁻14 ডোপিং, এই ডিস্টেন্সটা আরো বেড়ে যাবে। মানে এই ইএফ উপরের দিকে উঠতে থাকবে যদি তোমার ডোপিং কমতে থাকে, যেতে 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 ইআই এর সাথে মার্চ করে ফেলবে যখন ডোপিং জিরো। এখন তো তুমি ডোপিং নিয়েছিলে 10⁻17 বা 16, যেটা দিয়ে মসফেটটা তৈরি করা হয়েছে। 10⁻17 ডোপিং এর একটা মসফেটের প্রপার্টি হলো তার এই জায়গাটার ব্যালেন্স ব্যান্ড ফার্মি লেভেলের ধরো 1 ইলেকট্রন ভোল্ট নিচে থাকবে লেটস সে, আবার তার কন্ডাকশন ব্যান্ডটা তাহলে একটু উপরে চলে আসবে এই জায়গায়, লেটস সে কন্ডাকশন ব্যান্ডটা এখানে চলে আসলো। আমি পরে আবার একটা রিফাইন ডায়াগ্রাম আঁকবো এবং এই ইসি এবং এই ইভি ঠিক মাঝখান দিয়ে তোমার ইন্ট্রিনজিক লেভেলটা থাকবে। এটা হচ্ছে ধরো তুমি যে মসফেটটা তৈরি করলে এটা হলো গেট, বাম পাশে এখন যেটা দেখাচ্ছি গেট, মাঝখানে অক্সাইড, এরপর সিলিকন অনেক দূরে, এই অক্সাইড থেকে বহুত দূরে, ধরো 500 ন্যানোমিটার নিচে। কিন্তু জাস্ট এট দ্য ইন্টারফেস কি হয়, ইন্টারফেসের প্রপার্টিটা ছিল এটা শুরু হয়েছিল এখান থেকে, এখানে একটা সারফেস বেন্ডিং রেজাল্টেন্ট হয়। ধরো এটা ব্যান্ড করে তার এখানে তার অরিজিনাল প্রপার্টি ডান দিকে চলে আসলো, কিন্তু ইন্টারফেসে কিন্তু সে ব্যান্ড বেন্ডিং এক্সপেরিয়েন্স করে। তারপর ধরো তোমার ইন্ট্রিনজিক লেভেলটা আগে ছিল হচ্ছে এই জায়গায়, সো এখন তোমার নিউ ইন্ট্রিনজিক লেভেলটা চলে আসছে এই জায়গায়। তোমার আগের ব্যালেন্স ব্যান্ড এখানে ছিল, সেটা সাপ্রেসড এখানে চলে আসলো, ঠিক আছে। এবার একটা সিনারিয়া ভালো করে খেয়াল করো, তোমার আগে এই ব্যান্ড বেন্ডিং ঘটার আগে, ঠিক আছে, এখন আমি যেখানে কার্সরটা গোল করছি এই কালো লেভেলটা কিন্তু ইআই ছিল, ইন্ট্রিনজিক লেভেল ছিল না আগে। খেয়াল করো যেখানে সার্কেল করা ইআই, ইআই থেকে ইআইটা কিন্তু তোমার ইএফ এর উপরে ছিল, ক্লিয়ার? জি স্যার। তার মানে এটা পি টাইপ। এখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি এখন যে জায়গাটা আমি দেখাচ্ছি সারফেস থেকে অনেক দূরে, ইআইটা ইএফ এর অনেক উপরে। কিন্তু এই সারফেসে খেয়াল করো তো,
এই যে ইআইটা যে বাঁকা হয়ে এখন আমি যেখানে আঁকতেছি আস্তে আস্তে কিন্তু ইএফ এর নিচে চলে আসে। তার মানে তুমি তো এইমাত্র আমি একটু আগে দেখালাম যে যদি ইআই ইএফ এর নিচে চলে যায় তাহলে ওটা এন টাইপ হয়ে যায়। তো তুমি শুরু করলা পি টাইপ দিয়ে, কিন্তু যেহেতু তিনটা এলাকা মার্জ করলো সারফেসে এসে এই ভদ্রলোক এখানে ইআইটা ইএফ এর নিচে চলে গেছে টাইনি একটা রিজিয়ন, যেটাকে আমি লাল করে ফেলতেছি। এই জায়গাটাতে ব্যান্ড বেন্ডিং হয়ে ইআই যেহেতু ইএফ এর নিচে আসছে এটা কিন্তু এন টাইপ হয়ে গেছে। এতটুকু পর্যন্ত কি কনসেপশনটা ক্লিয়ার? স্যার ইএফ এর ব্যান্ড বেন্ডিং হবে না স্যার? না, ফার্মি লেভেল হচ্ছে এটা রেফারেন্স এনার্জি লেভেল, এটা কখনো ব্যান্ড বেন্ডিং হয় না। যেমন ব্যান্ড বেন্ডিং হবে না এই ভ্যাকিউম লেভেলের, মানে দুটো জিনিস হচ্ছে রেফারেন্স এনার্জি, এটা কখনো ব্যান্ড বেন্ডিং হয় না। এখনো ডিটেলস তোমাদের এটা ক্লিয়ার হবে না কোয়ান্টাম মেকানিক্স না পড়লে, কিন্তু আপাতত এতটুকুই যথেষ্ট যে ভ্যাকিউম লেভেলের ব্যান্ড বেন্ডিং হবে না, ফার্মি লেভেলের ব্যান্ড বেন্ডিং হবে না, বাকি সব হবে। ঠিক আছে? জি স্যার। যেমন তোমার টেম্পারেচার 40 ডিগ্রি সেন্টিগ্রেড, একটা পানির টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তুমি এখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড পানিতে গোসল করার চেষ্টা করছো, তোমার টেম্পারেচার কিন্তু কমতে শুরু করবে, 40 ডিগ্রি জিরোতে যাওয়ার চেষ্টা করবে। তা আমি ধরে নিব 0 ডিগ্রিটা এখানে হচ্ছে তোমার মেটাল ফার্মি লেভেল, আর তোমার যে ইএফ সেল সেমিকন্ডাক্টর তোমার ছিল -40, এখন তুমি পানিতে গেলা, যাওয়ার পরে এই -40 উপরের দিকে উঠে 0তে যাওয়ার চেষ্টা করছে, মানে ওইটা একটা রেফারেন্স এনার্জি লেভেল। আমি কি কিছুটা আইডিয়া দিতে পেরেছি? জি স্যার। খেয়াল করে ইনভার্সনটা কিন্তু একদম সারফেসে হচ্ছে, অক্সাইড সিলিকন ইন্টারফেসে, দূরে কিন্তু না। ঠিক আছে? আবার গত ক্লাসে এটাও বলেছি, যদি তুমি গেটে পজিটিভ ভোল্টেজ দাও, গেটে পজিটিভ ভোল্টেজ ইন অ্যানাদার ওয়ে মিন করে গেটটা গ্রাউন্ড, সেমিকন্ডাক্টরে নেগেটিভ ভোল্টেজ দেওয়া। নেগেটিভ দিলে এটা আরো উপরে উঠতে থাকবে, এটা হচ্ছে প্রপার্টি। তার মানে এই ব্যান্ড বেন্ডিংটা আরো প্রখর হবে, আর পজিটিভ দিলে এটা নিচে নামতে থাকবে। তার মানে এটা যদি পজিটিভ ভোল্টেজ দাও এটা কিন্তু আবার নিচে নেমে সোজা হয়ে যাবে। এবং কোনো একটা পজিটিভ ভোল্টেজে এটা যে শুরুতে যে ফ্ল্যাট ছিল ওই কন্ডিশনটা চলে আসে। ধরো যে কোনো একটা সেমিকন্ডাক্টরের মেটাল, একটা অক্সাইড, একটা পি টাইপ সেমিকন্ডাক্টর মার্চ করে দিলেই মেটালের ওয়ার্ক ফাংশন অনুযায়ী, পি টাইপ সিলিকনের ডোপিং অনুযায়ী এটা একটা ব্যান্ড বেন্ডিং ফর্ম করে সারফেসে এই ইনভার্সন হয়েও যেতে পারে, নাও যেতে পারে, এটা ডিপেন্ড করবে কতটুকু বেন্ডিং হয়েছে। কিছুটা বেন্ডিং অবশ্যই হবে। সেই বেন্ডিংটাকে নালিফাই করতে গেলে তোমাকে এখন আবার গেটে নেগেটিভ ভোল্টেজ দিতে হবে যাতে এটা নিচে চলে আসে। যে ভোল্টেজে সেটা আবার এই অরিজিনাল প্রপার্টি, এই যে একদম স্ট্রেইট লাইনটা ফিরে পায়, সেটাকে বলা হয় ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ। বুঝাতে পেরেছি? somebody has to respond, কারণ আমি ব্লাইন্ড হয়ে যাই। তোমরা কি ফলো করছো? জি স্যার। জি স্যার, ফলো করতেছি স্যার। এতটুকু কন্ডিশন যদি বুঝে থাকো, এখন আমি স্লাইড প্রেজেন্টেশন করছি, এটা তোমরা এখন বুঝতে পারো। ঠিক আছে? ধরো এই যে কালো রঙের আমার কার্সারটা যেখানে, এটা হচ্ছে মেটাল গেট, মাঝখানে অক্সাইড, তার নিচে ডিপ্রেশন রিজিয়ন রাখা। ডিপ্রেশন রিজিয়ন কথাটার মানে হলো যখনই তুমি এই মেটাল গেটটা অক্সাইডটার সেমিকন্ডাক্টর স্যান্ডউইচ তৈরি করে ফেললে, তখনই দেখা গেল এই যে তাদের ওয়ার্ক ফাংশনের জন্য একটা বেন্ডিং হলো, পি টাইপ সিলিকনের কিন্তু ডোপিং কমে যাওয়া শুরু হয়েছে। আমি কি বুঝাতে পারছি? যেহেতু ইআইটা নিচে নেমে আসতেছে, নর্মালি পি টাইপ সিলিকনের ডোপিং বেশি তখনই হয় যখন ইআই ইএফ এর ডিস্টেন্সটা বেশি থাকে। এখন সারফেসের ডিস্টেন্সটা কমে আসতেছে না বেন্ডিং এর জন্য, যার ফলে নাম্বার অফ হোলস কমে যাচ্ছে, তখন তাকে ডিপ্রেশন রিজিয়ন বলতে। খুব এক্সট্রিম কেসে যদি ইআইটা ইএফ এর নিচে চলে আসে, তখন তাকে আমি বলবো যে এটা ইনভার্টেড হয়েছে। যেমন এখানে 2 নম্বর ফিগারটাতে খেয়াল করো, ইআইটা জাস্ট ব্যান্ড হয়ে জাস্ট ইএফ এর সাথে মার্চ করেছে, কিন্তু নিচে চলে আসে নাই এখনো, মানে এখনো ইনভার্টেড হয় নাই, যার ফলে এখানে এটাকে বলা হচ্ছে ডিপ্রেশন রিজিয়ন। যেহেতু এটা ডিপ্রেশন, এখানে এই মসফেটের গেটে এবং মসফেটের চ্যানেলে অপোজিট চার্জ কিন্তু ইনডিউস হবে। ধরো আমি বলবো গেটে যদি কিউএম চার্জ পজিটিভ ইনডিউস হয়, অবভিয়াসলি সে সেম অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ চ্যানেলে ইনডিউস করবে। এই যে এখন কালো করে যে বক্সগুলো দেখানো, এবং এই দুটো সমান হতে হবে। চ্যানেলেরটা আবার ক্যালকুলেট করা যায়, যেমন একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 10⁻⁻19 কুলম্ব, এবং তোমার এনএ হলো গিয়ে ধরো তোমার কতটুকু ডোপিং ছিল সেটা, যদি 10⁻18 হয় 10⁻18, আর ডাব্লিউটা কিন্তু ভদ্রলোকের চ্যানেল উইথ, আই মিন থার্ড ডাইমেনশনটা যেটা এখানে আঁকা হয়নি,
বুঝাতে পেরেছি? থিওরিটিক্যাল ডেফিনেশন হলো যদি থ্রেশহোল্ড ভোল্ট মানে তুমি এমন ভাবে তৈরি করবে, মসফেটের ডোপিং এমন হবে, গেটের ওয়ার্ক ফাংশন এমন হবে যে থ্রেশহোল্ড ভোল্টেজের কম থাকলে এটা অ্যাট বেস্ট এসে ইআই ইএফ এর সাথে মার্জ করবে, কিন্তু ওভারল্যাপ করে নিচে চলে আসবে না। তারপর যখন তুমি আর একটু বেশি ভোল্টেজ দিবে, থ্রেশহোল্ড ভোল্টেজের বেশি হবে, তখন ইআইটা বেন্ডিং হয়ে ইএফ এর নিচে চলে আসা শুরু হবে। যেই না এটা ইএফ এর নিচে চলে আসবে, এখানে তো একটা ইনভার্সন রিজিয়ন তৈরি হবে। এই যেখানে দেখো এখন রাইট সাইডের ফিগারে ডিপ্লেশন রিজিয়ন চার্জের সাথে সাথে একটা ইনভার্সন চার্জও দেখাচ্ছে। খেয়াল করতে পারতেছো, ফলো করতে পারতেছো? বাম পাশের ফিগারে দেখো ইনভার্সন চার্জ শো করা হয়নি, ডান পাশের ফিগারে দেখো ইনভার্সন চার্জটা শো করা হয়েছে। সবাই কি ফলো করতে পারতেছো আমার লেকচারটা? জি স্যার। যে ঘন কালো যেটা ইনভার্সন চার্জ, এখনো কিন্তু এই কিউএম চার্জটা, এই যে ডিপ্রেশন চার্জ মাইনাস কিউএন এ ডাব্লিউএম প্লাস এই যে কিউ ইনভার্সন, এই চার্জের সমান হবে। তুমি যদি আরো ভোল্টেজ দাও, ইনভার্সন রিজিয়নের চার্জ বাড়তে থাকবে, সেটা কিন্তু কিউএম ইকুয়াল টু কিউ ইনভার্সন প্লাস ডিপ্রেশন চার্জ, এটা সবসময় সমান হবে। এতটুকু কি ক্লিয়ার? স্যার আবার একটু স্যার জোরে বলো বাবা, আমি তোমাকে শুনতে পাচ্ছি না। আবার একটু বলুন স্যার কথাটা। আমি যেটা বলেছি এতক্ষণ, যেটা বোঝানোর চেষ্টা করলাম, ইনক্লুডিং লাস্ট ক্লাস, মসফেটের গেট, অক্সাইড, সেমিকন্ডাক্টর একসাথে স্যান্ডউইচ করে পড়লে এই ধরনের ব্যান্ড বেন্ডিং হয়। যখন তৈরি করা হয় এমন ভাবে তৈরি করা হয়, জিনিসগুলা প্রপার্টি এমন ভাবে থাকে, বেন্ডিংটা হয়ে ইআইটা অ্যাট বেস্ট ইএফ এর কাছাকাছি আসবে, কিন্তু ইএফ কে পার হয়ে নিচে চলে আসবে না, কারণ নিচে চলে আসলে ইনভার্সন রিজিয়ন তৈরি হবে। এবং গত ক্লাসে বলা হয়েছিল ইনভার্সন রিজিয়ন তৈরি হলে সারফেসে ডায়োড ভ্যানিশ হয়ে যায়, তখন তো অন হয়ে যাবে। তো তুমি মসফেটকে গেটে ভোল্টেজ না দিয়ে অন করে ফেলছো, এটা তো ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স না। এই জন্য মসফেটে গেটের ওয়ার্ক ফাংশন, অক্সাইড এবং চ্যানেলের ডোপিং এমন হতে হবে, থ্রেশহোল্ড ভোল্টেজের নিচে যখন ভোল্টেজ থাকবে, এমনকি তুমি যখন ভোল্টেজ দেও নাই, তখন অ্যাডভান্স যেটা হতে পারে যে ইআইটা ইএফ কে মার্জ করবে অ্যাট দ্য সারফেস, কিন্তু ওভারল্যাপ করবে না। তখন যেটা হয়, ইআই ইএফ মার্জ করা মানে সারফেস ডিপ্লেটেড হওয়া। তো ওই কন্ডিশনে সারফেস চার্জ ইজ ইকুয়াল টু ডিপ্লেশন চার্জ, এই যে মাইনাস কিউএন এ ডাব্লিউ। তারপর যখন তুমি থ্রেশহোল্ড ভোল্টেজের বেশি দিবে, ইআইটা ইএফ এর নিচে চলে আসবে, তখন সারফেসে আরো অ্যাডিশনাল নেগেটিভ চার্জ তৈরি হবে, যেটা খুব ঘন কালো দিয়ে এখানে দেখানো হয়েছে, যেটাকে আমরা বলছি ইনভার্সন চার্জ। আর আগে তো তোমার ডিপ্রেশন চার্জ ছিলই। ইনভার্সন চার্জ প্লাস ডিপ্রেশন চার্জ, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু কিউএম। কিন্তু তোমাকে কিন্তু খেয়াল করবে, এখনকার কিউএম আগের কিউএম এর সমান না। ধরো আগে আমি অ্যাপ্লাই করেছিলাম, ধরো এই মসফেটের থ্রেশহোল্ড ভোল্টেজ 0.5, আমি অ্যাপ্লাই করেছিলাম 0.2, থ্রেশহোল্ড ভোল্টেজ নিচে, তখন কিন্তু কিউএম কম। এখন এটা থ্রেশহোল্ড ভোল্টেজ 0.5, আমি দিয়ে রেখেছি 0.8। এই যে 0.2 থেকে 0.8 তুমি গেট ভোল্টেজ বৃদ্ধি করলা, সেই অনুযায়ী কিউএম বেড়ে গেল। কিউএম বেড়ে যাওয়ার ফলে এই যে এক্সট্রা 0.6 ভোল্ট তুমি দিলে, সেই ভোল্টেজটা কি করছে, সেটা অ্যাকচুয়ালি আগের যে ডিপ্রেশন রিজিয়ন সেটা তো থাকছেই, অ্যাডিশনাল ভোল্টেজে এক্সপ্লয়েট হয়েছে ইনভার্সন রিজিয়ন তৈরি করার জন্য। এখন কি বুঝতে পেরেছো? স্যার ওকে, লাস্ট লাইনটা খেয়াল করো। ফর ভোল্টেজ ইকুয়াল টু ইএফ ইকুয়াল টু ইআই, যে ভোল্টেজ যে ইএফ ইআই এর সাথে মার্জ করে, তখন আসলে ইনভার্সন রিজিয়ন থাকে না, এটাকে আমরা বলি উইক ইনভার্সন। ক্লিয়ার? ইফ ভোল্টেজ ইজ ইনক্রিজড, the band bending increases until EF closer to the conduction band, P type silicon becomes N type. মানে ইআইটা বেড়ে একদম নিচে চলে এখানেও চলে আসতে পারে, কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি। ঠিক আছে? এখন তুমি খেয়াল করো, এখানে আরো ভালো করে লেখা হয়েছে। তুমি থ্রেশহোল্ড ভোল্টেজ দিলে, থ্রেশহোল্ড ভোল্টেজ যেটা থিওরিটিক্যাল ডেফিনেশন সেটা আমি পড়াচ্ছি। যেটা হয়, এই যে সারফেসে বেন্ডিং হলো এবং ইআইটা ওভারল্যাপ করে নিচে চলে আসে। ক্লিয়ার? যখন ওভারল্যাপ করে নিচে চলে আসে, সেটাকে যদি আমরা Q5 দিয়ে প্রকাশ করি, সেটাকে আমরা বলি ওয়ান সেট অফ স্ট্রং ইনভার্সন। মানে 5টা কি পরে ক্লিয়ার হবে। থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে সেই ভোল্টেজ, যে ভোল্টেজে ইআই ইএফ কে ওভারল্যাপ করে নিচে চলে আসবে এবং ততটুকু পরিমাণ চলে আসবে অ্যাট দ্য সারফেস, যেটা ইকুইভ্যালেন্ট টু Q5F।
আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। আচ্ছা, আর পাইএসটাকে বলি আমরা সারফেস ব্যান্ড বেন্ডিং। সারফেস ব্যান্ড বেন্ডিং মিন্স কোনটা সারফেস ব্যান্ড বেন্ডিং সেটা আমি পাওয়ার পয়েন্ট মানে পেইন্টে গিয়ে একটু দেখাই, অলরেডি হ্যাপেন। সারফেস ব্যান্ড বেন্ডিং হলো যে লেটস সে তুমি জিনিসটাতে এরকম, আমি শুধু এখন কন্ডাকশন ব্যান্ডটা আঁকবো, তোমার ব্যান্ড বেন্ডিং হওয়ার পরে ফার্মি লেভেল এখানে, এটা এখানে, এটা এখানে, জিনিসটা এই রকম হয়ে যায় না? ফাইএস হলো, এটা তো এখানে ছিল, ধরো আগে ছিল এখানে, আমরা জানি এখান থেকে এই পর্যন্ত এতটুকু উপরে উঠেছে সারফেস, এটাকে বলি সারফেস ব্যান্ড বেন্ড। আর ফাইএফ একটা প্রপার্টি, যদি এটা হয় তোমার ইএফ এবং ঠিক সারফেসে ইআইটা নিচে চলে আসছে, এই যে ইআইটা এখানে, তাহলে এখান থেকে এই পর্যন্ত হলো ফাইভ যখন হবে, মানে কিউ ফাইভ, আর সারফেস ব্যান্ড বেন্ডিং কিন্তু এখান থেকে এই পর্যন্ত, এটা হলো কিউ ফাইভ এস। এখন কি কিছুটা বুঝাতে পেরেছি? কন্ডাকশন ব্যান্ডের যা ব্যান্ড বেন্ডিং ফাইভ, আমি কিন্তু এখন ইন্ট্রিনসিক লেয়ারের ব্যান্ড বেন্ডিং দিয়ে লিখেছি। আমি ইচ্ছা করলে ব্যালেন্স ব্যান্ড দিয়ে করতে পারতাম, কারণ কন্ডাকশন ব্যান্ড, ইন্ট্রিনসিক লেভেল এন্ড ব্যালেন্স ব্যান্ড কিন্তু প্যারালাল। এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। কোনো রেসপন্স নাই। বুঝতে পারছি স্যার, এই যে ইসিটা এখানে দেখতে পাচ্ছ, এই যে ইসি, এটাকে যদি এখানে নিয়ে আসি সিলিকন ডাইঅক্সাইড, এখানে যেখানে ছেদ করবে সেখান থেকে এই পর্যন্ত ব্যান্ড বেন্ডিং হচ্ছে পাই এস। আবার আমি বলতে পারি ইআইটা যদি এখানে ছেদ করে, ইআই এর মাথা এখানে, এখান থেকে ইআই এর এই ইকুইলিব্রিয়াম লেভেলের ডিসটেন্স হচ্ছে পাই এস। অথবা ইভির ক্ষেত্রে ইভির ইকুইলিব্রিয়াম পজিশন এন্ড সারফেস, এই ডিসটেন্সে যত এনার্জি সেটা হচ্ছে পাই এস। খেয়াল করো পাইএসটা কিন্তু ইকুয়াল টু কিউ ফাইভ প্লাস উপরেও কিউ ফাইভ, মানে ফাইভ হচ্ছে এমন একটা প্রপার্টি যেটা আসলে ইআই এবং ইএফ এর ডিস্টেন্স কে বোঝায়। এটা সেমিকন্ডাক্টর ফিজিক্স দিয়ে ক্যালকুলেট করা যায়। তুমি যখন ডান পাশের ফিগারটা খেয়াল করো, ইসি, ইআই, ইএফ, ইবি, এই যে ডিস্টেন্স গুলা, এটা 10⁻18 ডোপিং একটা পিটার সিলিকনের জন্য ফিক্স। যেমন ইসি থেকে এআই হচ্ছে 1.12 ডিভাইডেড বাই 2, ইআই থেকে ইভি হচ্ছে 1.12 ডিভাইডেড বাই 2, আর ইএফ থেকে ইভি কতটুকু হবে সেটা ডিপেন্ড করবে ডোপিং এর উপরে। ঠিক আছে, যত বেশি ডোপিং ইএফ তত ইভির কাছাকাছি আসে। এখন সেমিকন্ডাক্টর ফিজিক্স ব্যবহার করে আমরা ইআই থেকে ইএফ এর ডিসটেন্স করতে এটা ক্যালকুলেট করতে পারি। থ্রেশহোল্ড ভোল্টেজের থিওরিটিক্যাল ডেফিনেশন হলো গেটে যে ভোল্টেজ দিলে ইআই ইএফ কে ওভারল্যাপ করে নিচে চলে আসবে, কতটুকু নিচে চলে আসবে, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু ফাইভ এর সমান। মানে তুমি গেটে থ্রেশহোল্ড ভোল্টেজ দেওয়ার আগে ইআই ইএফ এর যা ডিসটেন্স যা ছিল ঠিক ততটুকু পরিমাণ নিচে চলে আসে। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। এটাই থ্রেশহোল্ড ভোল্টেজের সংজ্ঞা। তাহলে এখন থ্রেশহোল্ড ভোল্টেজের জন্য গেটে যে চার্জ আসবে সেটা সমান হবে ইনভার্সন চার্জের সমান প্লাস ডিপ্রেশন চার্জের সমান। ঠিক আছে? জি স্যার। কঠিন মনে হচ্ছে? এই ডেফিনেশন গুলাই এই যে এখানে দেয়া আছে, এতক্ষণ যা বললাম ওয়ার্ক ফাংশন ডিফারেন্স, এবং খুব ইলাবোরেটলি, এই যে আমি কিন্তু এই ডান পাশের ছবিটা মাত্র তোমাদের পাওয়ার পয়েন্ট যে ইয়েতে দেখালাম না, পেইন্টে আমি বললাম না, এই যে বাম পাশে এটা ব্যান্ডিং তৈরি হয়েছে। এখন গেটে যদি নেগেটিভ ভোল্টেজ দেই তাহলে এটা নিচে নেমে আসবে, এসে সমান হয়ে যাবে। যে ভোল্টেজ দিলে, ধরো আমি এখন এই ডান পাশে ইএফএস টা, বাম পাশে ইএফএম টা একই লেভেলে, 1 ভোল্ট দিলাম, ডান পাশে ইএফএস টা নিচে চলে আসলো, 2 ভোল্ট দিলাম, আরো নিচে চলে আসলো। এরকম করতে করতে এক পর্যায়ে ডান পাশে তো এটা ফ্ল্যাট হয়ে যাবে। ঠিক আছে, যে ভোল্টেজটা দিলাম সেটা খেয়াল করো, এই যে ইএফএম যেখানে, ডান পাশে ইএফএস কিন্তু একটা মাইনাস কিউ বিএফবি পরিমাণ নিচে চলে আসছে, এটাকে বলা হচ্ছে ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ। আমি কি বুঝাতে পেরেছি?
जी सर। আচ্ছা, এখন আমি ডেফিনেশনে যাই। থ্রেশহোল্ড ভোল্টেজের ডেফিনেশন কি হবে? অনেকগুলো জিনিস থাকে থ্রেশহোল্ড ভোল্টেজে। ধরো তুমি গেটে ভিটি ভোল্টেজ দিলা, ভিটি ভোল্টেজের জন্য গেটে চার্জ কতটুকু হবে কেউ কি আমাকে বলতে পারবা? ক্যাপাসিট্যান্স এবং চার্জের রিলেশনশিপটা কারো কি মনে আছে? সি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ভি, এটা কি মনে আছে তোমাদের? এখন গেটে যে অক্সাইড দিয়েছো তার জন্য ক্যাপাসিটর যদি সি অক্স যদি ধরে নিই COX, এবং গেটে যদি আমি ভিটি দেই, তাহলে ভিটির জন্য গেটে কতটুকু চার্জ তৈরি হবে আমি কি এটা লিখতে পারি না? ভিটি মাল্টিপ্লাইড বাই COX, যেহেতু কিউ ইকুয়াল টু সিভি আমরা জানি। ঠিক আছে, তার মানে থ্রেশহোল্ড ভোল্টেজ দিলে তোমার গেটে কতটুকু চার্জ আসবে সেটা কিন্তু ক্যালকুলেশন করা সম্ভব। আমি কি বুঝাতে পেরেছি? আচ্ছা, দেখো তুমি গেটে ভোল্টেজ দিলা, কিন্তু এছাড়াও আরো প্রপার্টি আছে। ভোল্টেজের কিছু অংশ কিন্তু যাচ্ছে হচ্ছে গেটে যে অক্সাইড যাবে তাতে ড্রপ হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তোমার আরো কিছু অংশ যাবে হচ্ছে সারফেস ব্যান্ড বেন্ডিং করতে, কিছু অংশ যাবে ডিপ্রেশন রিজিয়ন তৈরি করতে, কিছু অংশ যাবে ইনভার্সন রিজিয়ন তৈরি করতে। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা থ্রেশহোল্ড ভোল্টেজের রিলেশনশিপ দেয়া আছে, এটা বোঝার চেষ্টা করো। এছাড়াও তুমি যে অক্সাইড তৈরি করছো সেই অক্সাইডে কিন্তু চার্জ থাকে বাবা। ঠিক আছে, এবং অক্সাইডের চার্জ গুলো আনফরচুনেটলি আর ফরচুনেটলি হোক সেটা কিন্তু প্লাস চার্জ হয়। এখন একটু থট প্রসেসটা চিন্তা করো। আমি আবার অক্সাইডের চার্জকে QSS দিয়ে লিখছি, এটা নিয়ে এখন চিন্তা না করি। আমি বললাম থ্রেশহোল্ড ভোল্টেজ দিলাম। ঠিক আছে, থ্রেশহোল্ড ভোল্টেজটা তুমি কিভাবে ক্যালকুলেট করবে? তুমি মসফেটের গেট টু সোর্সে একটা ভোল্টেজ দিলা, এই যে ∅GS হিসাবে লেখা। ঠিক আছে, আচ্ছা, এখন থ্রেশহোল্ড ভোল্টেজের একটা অংশ গেট টু সোর্সে ড্রপ হবে, আর একটা অংশ যাবে এই যে তুমি যে পাইপ ব্যান্ড বেন্ডিং করলা। একটা হলো এই যে আমি আগে দেখাই, এই ফিগারটা দেখো, এই যে উপরে এর আগের ফিগারটা, এই যে এটা তুমি একটা ভোল্টেজ দিলা এখানে গেটে, সেই ভোল্টেজের কিছু অংশ গেল এই Q5F ব্যান্ড বেন্ডিং তৈরি করতে, আবার এখানে দেখতে পাচ্ছি নিচে আর একটা ব্যান্ড বেন্ডিং তৈরি করতে, 2টা ব্যান্ড বেন্ডিং, মানে টোটাল Q5S ব্যান্ড বেন্ডিং। তারপর তোমার ভোল্টেজের কিছু অংশ যাচ্ছে ডিপ্রেশন রিজিয়ন তৈরি করতে, এখানে ডান পাশে এই যে গামা SQRT 25F গামা ইকুয়াল টু এত, এটা কিভাবে আসছে আমি পরে বলবো। এই হচ্ছে ডিপ্রেশন রিজিয়নের জন্য 2 এখন অক্সাইড চার্জটা খেয়াল করো, এখানে নেগেটিভ হিসাবে লিখেছে। কেন আবার ক্যাপাসিটর দিয়ে ভাগ দিল? কারণ তুমি ভোল্টেজে লিখছো, চার্জকে ক্যাপাসিটর দিয়ে ভাগ দিলেই ভোল্টেজটা আসবে। এখন কোশ্চেন হলো এটা নেগেটিভ কেন? নেগেটিভ এই জন্য যে অক্সাইড চার্জগুলো সচরাচর পজিটিভ হয়, মানে থট প্রসেস এরকম, তোমার থ্রেশহোল্ড ভোল্টেজ হওয়ার কথা 0.5, যদি অক্সাইডে কোনো চার্জ না থাকে। এখন কোনো কারণে তুমি তৈরি করার সময় বা ম্যানুফ্যাকচারিং এর সময় অক্সাইডের 2টা চার্জ চলে আসছে, ধরো পজিটিভ। লেট আস অ্যাসিউম যে 0.5 ভোল্ট দিলে তোমার 5টা চার্জ তৈরি হবে অক্সাইডে। তুমি তো আগেই 2টা তৈরি করে রাখছো, তো এখন অ্যাডিশনাল আর কয়টা লাগবে? 3টা লাগবে না? মাথায় কি ঢুকছে? ধরো কোনো একটা মসফেট তুমি বানালে যার অক্সাইডে 5টা পজিটিভ চার্জ আসলে এটা অন হয়। ঠিক আছে, পজিটিভ চার্জ অক্সাইডে আমরা দিব 0.5 ভোল্ট। আনফরচুনেটলি তোমার ফ্যাব্রিকেশন এত খারাপ হয়েছে যে 2টা চার্জ, 2টা সোডিয়াম প্লাস লবণের আয়ন কোনো কারণে পানিতে ছিল, সেটা অক্সাইডের ভিতরে আটকে বসে আছে। 2টা লবণ তোমাকে 2টা চার্জ দিয়েছে, তো মসফেট অন হতে 5টা চার্জ দরকার। তো এখন তুমি কি 0.5 ভোল্ট দিবা নাকি 0.3 ভোল্ট দিবা? 0.3। এই জন্য অক্সাইডের চার্জটা বিয়োগ দিয়েছি। মাথায় কি এখন ঢুকছে? অক্সাইডে যদি ফ্যাব্রিকেশনের সময় যে চার্জগুলো আসবে সে ক্যাপাসিটর দিয়ে ভাগ দিয়ে ভোল্টেজে কনভার্ট করে সেটাকে বিয়োগ করতে হবে। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? গেট টু সোর্স ভোল্টেজ থেকে তুমি বিয়োগ দিবা, তার সাথে প্লাস করবা, যে গেট টু সোর্সে একটা ড্রপ হবে। মাথায় ঢুকতেছে আমি যেটা বলতেছি?
জি স্যার। তারপর হচ্ছে কিছুটা ইনভার্সন রিজিয়নের জন্য, তারপর ডিপ্লেশন রিজিয়ন, আবার অক্সাইডে চার্জের ঝামেলা, সেটা আবার বিয়োগ করতে হবে। এটা হচ্ছে অল ওভার এক্সপ্রেশন অফ থ্রেশহোল্ড ভোল্টেজ ইন এ মসফেট। এখন এই গামাটার মানে এটা কিভাবে আসলো আর ফাইভ কিভাবে ক্যালকুলেশন করব সেগুলো পরে আলাপ করি, ঠিক আছে? মোটামুটি থ্রেশহোল্ড ভোল্টেজ কি কি করে সেটা বুঝলাম। এখন হচ্ছে আমরা এই যে কিউ ডি এই জিনিসগুলো কিভাবে আসছে সেটা একটা সোর্স খুঁজে পাওয়ার চেষ্টা করি। তোমরা কি কখনো মানে মস ক্যাপাসিটরের ডিপ্লেশন রিজিয়ন কিভাবে ক্যালকুলেট করতে হয় দেখেছো? না জোরে বলো, এনিওয়ান? সবাই প্রেজেন্ট আসছো নাকি? হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আমি আমার নোটটাতে যাচ্ছি, কারণ নোটে এটা স্লাইডে যতটুকু তার সাথে খুব ডিটেইলস আমি লিখেছি। ক্লিয়ার? এই নোটের প্রত্যেকটা লাইন পড়তে হবে, যেহেতু আমি এত কষ্ট করে এটা তৈরি করেছি। এই যে দেখো, কিউএসসি কিউএনএ এক্সডি, এক্সডি হচ্ছে ডিপ্রেশন রিজিয়নের উইডথ, মানে এই জিরো থেকে শুরু করে ডান দিকে যতটুকু এক্সডি ডিস্টেন্স পর্যন্ত তোমার ডোপিং যদি হয় এনে, তাকে তোমার একটা ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ দিলা, তারপর এক্সডি দিয়ে গুণ দিলা, তুমি ডিপ্রেশন রিজিয়ন চার্জ পেয়ে গেল। এবং এক্সডি ম্যাক্সিমাম হতে পারে একটা ওয়ান সাইডেড ডিপ্রেশন রিজিয়ন টুয়াইস এক্সটারনাল সিলিকন সারফেস ব্যান্ড বেন্ডিং ফাইএস যদি হয় কিউএনএ। এই যে তুমি যখন এই যে ফাইএস ইনডিউস করলো ডান দিকে, যেটা ইকুয়াল টু হচ্ছে 2πf, ফাইএস এর এখানে 2πf বসায় দিবা, এটা দিয়ে ভাগ দিবে, √2 আসবে, তাহলে তুমি ডিপ্রেশন রিজিয়নটা ক্যালকুলেট করতে পারবে। মানে এই যে এখান থেকে এই এক্সডি ম্যাক্সিমামের ভ্যালুটা তুমি আগের এটাতে যদি বসিয়ে দাও, তাহলে তুমি ইভেন্চুয়ালি পাবা হচ্ছে কিউডি ম্যাক্সিমাম, এই যে 4QNA, যেহেতু পাইএফকে আমি 2 বসাচ্ছি 4 হয়ে গেছে সেটা। তার মানে তোমার থ্রেশহোল্ড ভোল্টেজের টোটাল এক্সপ্রেশন এখন দাঁড়াচ্ছে তোমার এই রাইটমোস্ট 2πf ইনভার্সন রিজিয়নের জন্য, √2 এর ভিতরে যেটা সেটা ডিপ্রেশন রিজিয়নের। আমি কি বুঝাতে পেরেছি? মানে আমার নোটটা খেয়াল করলে এই পাওয়ার পয়েন্ট স্লাইডে সব তুমি বুঝতে পারবা, মানে কিভাবে গামা এটা আসলো, কিভাবে 5F আসলো, 5GS আসলো, QSS আসলো। ক্লিয়ার? মোটামুটি থ্রেশহোল্ড ভোল্টেজের এক্সপ্রেশনটা কি মাথায় ঢুকেছে? আচ্ছা, থ্রেশহোল্ড ভোল্টেজের ডেফিনেশন বলো, কেউ কি আমাকে বলতে পারবা? এনিওয়ান? যে পরিমাণ গেটে ভোল্টেজ দিলে চ্যানেল Good. ক্রিয়েট হয়। গেটের যে পরিমাণ ভোল্টেজ, এটা কার রেসপেক্টে? কোনো কিছু ভোল্টেজের একটা রেফারেন্স পয়েন্ট লাগে না? মানে এটা কি? সোর্সের রেসপেক্টে? না, তুমি ভুল বললা। ভিজিএস ভোল্টেজটা হচ্ছে গেট টু সোর্স ভোল্টেজ, গেট টু বডি ভোল্টেজ যেটা, সেটা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। মাথায় ঢুকেছে? এখন এই মসফেটটার বাম দিকে তাকাও, গেটে প্লাস চার্জ লেখা, গ্রাউন্ডে সোর্স, তা গেট টু সোর্সে তুমি একটা ভোল্টেজ দিলা। এখন গেট থেকে এই মাঝখানে কার্সারটা আমার যেখানে বডিতে আসলো হচ্ছে একটা ভোল্টেজ, যেটা থ্রেশহোল্ড ভোল্টেজ। এখন বডি যদি সোর্সের সাথে শর্ট হয়, তাহলে এইমাত্র তুমি যে বললা গেট টু সোর্স ভোল্টেজ থ্রেশহোল্ড ভোল্টেজের সমান, তাহলে কিন্তু তুমি রাইট অ্যান্সার দিয়েছো। তুমি কিন্তু আসলে ভুল অ্যান্সার দেও নাই ইন ওয়ান সেন্স। তুমি যদি চিন্তা করো, আমি মসফেটের 4টা টার্মিনাল, ড্রেইন, গেট, সোর্স এবং বডি, বডি এবং সোর্স শর্ট করে রাখলাম, তাহলে কিন্তু গেট টু সোর্স ভোল্টেজ আর থ্রেশহোল্ড ভোল্টেজের সমান। ক্লিয়ার? মাথা ঢুকছে? জি স্যার। এখন কেউ যদি গেট টু সোর্স এবং বডি শর্ট না করে, যে এই ফিগারে দেখো ভিএসবি একটা ভোল্টেজ দিয়ে রাখছে, তাহলে আমি বলবো ভিজিএস ইকুয়াল টু ভি থ্রেশহোল্ড ভোল্টেজ মাইনাস ভিএসবি। এখন যেভাবে পোলারিটি দেওয়া, কারণ উপরে মাইনাস, আর যদি এটাকে ভিবিএস হিসাবে লিখতাম, উপরে প্লাস দিতাম, তাহলে লিখতাম ভিজিএস ইকুয়াল টু ভি থ্রেশহোল্ড ভোল্টেজ প্লাস ভিবিএস। এই পর্যন্ত যেটা বললাম সেটা কি ক্লিয়ার হলো? জি স্যার। মসফেটের আইডি ভিজি ক্যারেক্টারিস্টিক্স এখানে আঁকা, এই দেখো ভিজিএস ভার্সেস আইডিএস। আমি যদি ভিএসবি 0 দেই,
তাহলে থ্রেশহোল্ড ভোল্টেজ কার্ভটা হয় প্রথমটা। ভিএসবি যদি আরেকটু বাড়াও থ্রেশহোল্ড ভোল্টেজ আরো বেড়ে যায়। ভিএসবি যদি আরো বাড়াও থ্রেশহোল্ড ভোল্টেজ চেঞ্জ হয়ে যায়। মসফেটের বডি ভোল্টেজ চেঞ্জ হলে থ্রেশহোল্ড ভোল্টেজ চেঞ্জ হয়। এই জিনিসটা তো তোমার অ্যানালাইসিসে আনতে হবে, সেটা মানুষ এনেছে। যেহেতু বডিতে ভোল্টেজ দিলে ডিপ্রেশন রিজিয়ন চেঞ্জ হয়, এই যে তোমার ডিপ্রেশন রিজিয়নের এক্সপ্রেশন আগে ছিল, ডিপ্রেশন রিজিয়ন চার্জে 2QNA এপসাইলন সিলিকন মাল্টিপ্লাইড বাই 2 পাই এফ উপরে √1 মানে 4 দেখেছিলে না এর আগে? এই যে এর আগের এক্সপ্রেশনটা দেখো, এখানে নাই, আমার ইয়েটা আছে নোটে। এখন তুমি এই 2 পাই এফ এর সাথে বিএসবি যোগ, ক্লিয়ার? তাহলে তুমি কিউডি ম্যাক্সিমাম পাবা, এবং তাহলে বিএসবি থাকলে কতটুকু থ্রেশহোল্ড ভোল্টেজ হবে সেটা ক্যালকুলেট করতে গেলে এটা সহ ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? দ্যাট ইজ ওয়াট, আগের মতোই তুমি এখন বিটি ইকুয়াল টু 5GS নিচ্ছ, অফসাইড চার্জ নিচ্ছ। এখন ডিপ্রেশন রিজিয়নের মডিফাইড ফর্মটা নিলা, যাতে বিএসবি অ্যাড করা। বিএসবি যদি 0 হয় তাহলে আগের রিলেশনশিপটা চলে আসবে, প্লাস ইনভার্সন রিজিয়ন রিলেটেড ব্যান্ড বেন্ডিং। এখন যদি আমি গামাকে সংজ্ঞায়িত করি এভাবে এবং ভিটি 0 কে সংজ্ঞায়িত করি নিচে লাইনের মতো, তুমি নিজে খাতা কলমে করতে পারবা যে থ্রেশহোল্ড ভোল্টেজের এক্সপ্রেশনটা এরকম ভাবে চলে আসে। এই যে মসফেটের বডিতে ভোল্টেজ দিলে থ্রেশহোল্ড ভোল্টেজ চেঞ্জ হয়, এটাকে আমরা বডি ইফেক্ট বলি। এখন পর্যন্ত যা বলেছি তা কি তোমরা বুঝতে পেরেছো? আমি নেক্সট স্লাইডে যাওয়ার আগে আরেকবার জিজ্ঞাসা করি, এনিওয়ান কোনো কনফিউশন? আমি ডিসকানেক্টেড, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমি যেটা ক্রনোলজি করতেছি মসফেটের ইতিহাস থেকে শুরু করে থ্রেশহোল্ড ভোল্টেজ, অপারেশন, ব্যান্ড ডায়াগ্রাম, তবে একটু ডিপে ঢুকলাম যে বডি এবং সোর্স শর্ট না তাহলে কি হয়। বডি এবং শর্ট না থাকলে যেটা হয় সেটা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ চেঞ্জ হয়ে যায়। আর তোমরাই বলো মসফেটের থ্রেশহোল্ড ভোল্টেজ চেঞ্জ হলে কি হইতে পারে? এনিওয়ান? একটা মসফেটের থ্রেশহোল্ড ভোল্টেজ ছিল 0.5, তুমি এখন বডিতে ভোল্টেজ দিয়ে এটাকে 0 বানাই দিলে, তাহলে কি হবে তুমি বলতে পারবে? তাহলে মসফেটকে অন করতে স্যার বেশি ভোল্টেজ লাগবে, তাই না? জি স্যার। এবং সেম ভোল্টেজে তাহলে কম কারেন্ট শো করবে সে, কারণ কিছু ভোল্টেজ তো খরচ হয়ে গেছে গেটেই। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। এরপর লাস্ট লাইনটা খেয়াল করো, কেন আমি এই ইকুয়েশন গুলো এভাবে পড়াচ্ছি। লাস্ট লাইনে কি লেখা দেখো, পড়ো একজন পড়ো, লাস্ট লাইনে কি লেখা? এনিওয়ান দেখতে পাচ্ছ না লাস্ট লাইনে কি লেখা? For simulation in SPICE, this is usually written as, SPICE শব্দটার সাথে তোমরা পরিচিত? হ্যালো, নো স্যার। না, জোরে বলো। PSpice সিমুলেশন করো নাই 101 এ? জি স্যার, সিমুলেশন করছি। তো না করতেছো কেন? সিমুলেশন তো করেছে, ওই ভদ্রলোক কোন ইকুয়েশন ব্যবহার করেছে তা এখন দেখতেছি। কেন পড়াচ্ছি ক্লিয়ার হচ্ছে? জি স্যার। জি স্যার। কারণ আপনারা স্পাইসে ল্যাব করবেন, তারপর আমার ল্যাব করার পরে প্রশ্নের উত্তর দিতে হবে। তখন উত্তর দিতে গেলে আমার স্লাইডটাতে ঢুকতে হবে, যারা পড়ো নাই দেখে দেখে অ্যাটলিস্ট বুঝে অ্যানালাইসিসটা করতে হবে। কেন থ্রেশহোল্ড ভোল্টেজ চেঞ্জ হলো? আমার একটা মসফেট দিয়েছে স্যার মডেল নাম্বার, হঠাৎ করে আমাকে বললো যে এটা থ্রেশহোল্ড ভোল্টেজ এক্সট্রাক্ট করো ফর বিএসবি 0.5 ভোল্ট। তুমি দেখলা যে বিএসবি 0, বিএসবি 5 এটা একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট পরে এক্সপ্লেইন করতে হবে না ফিজিক্স দিয়ে? যার ফলে আমি তোমাদের যেটা পড়াচ্ছি সেটা কিন্তু একটা কমপ্লিকেটেড মডেলিং, মানে আমি তোমাদের কভার করছি স্পাইস মডেলিং। স্পাইস তার মডেলে কোন ইকুয়েশন গুলো ইউজ করছে সেগুলো মাথায় ঢুকছে? আমি এখন পর্যন্ত যে মডেল গুলো পড়ালাম এগুলোকে বলা ডিসি বা স্ট্যাটিক মডেল। ইজ ইট ক্লিয়ার? আমি এখনো কিন্তু এসি মডেলে যাই নাই, ঠিক আছে? জি। এবার আসলে আরো কিছু ইস্যু নিয়ে আলাপ করি।
এই যে উপরের ফিগারটা কি ক্লিয়ার টু অল, ইচ এন্ড এভরিওয়ান? আমি বাম পাশে এখন কার্সরটা নিলাম, যেটাকে বললাম ড্রেইন এন প্লাস, ডান পাশে কার্সর নিলাম সোর্স এন প্লাস। তাহলে এটা কি? এখন কার্সরটা যে জায়গায়, এই জায়গাটাকে কি বলা হয়? এনিওয়ান বলতে পারবা? এটা যদি চ্যানেল হয়, এটা যদি সোর্স হয়, এটা যদি ড্রেইন হয়, তাহলে এটা কি? উপরে এই চারকোনা বাক্সটা, ডিপ্রেশন ওটা গেট। গেট স্যার। হ্যাঁ, গুড, এটা গেট। তো মসফেটের চ্যানেল লেংথ নিয়ে কিন্তু পৃথিবীতে একটা কনফিউশন আছে। আমরা মনে করি গেটের এই মাথা থেকে গেটের এই মাথা পর্যন্ত চ্যানেল লেংথ, ঠিক আছে? আসলে মসফেট ফ্যাব্রিকেশনের সময় যেটা হয়, এই বাম পাশের ড্রেন আমার ডান পাশের সোর্স একটু ভিতরের দিকে চলে আসে। এই ফিগারে কতটুকু অ্যামাউন্ট চলে আসছে? এলডি অ্যামাউন্ট, যেটাকে বলা হয় লেটারাল ডিফিউশন। মানে মসফেট তৈরি করার সময় এই প্রবলেমটা হয়, যার ফলে তুমি যে এল ড্রন, মানে যে টার্গেট করে একটা গেট এঁকেছো বা গেটকে ফ্যাব্রিকেট করেছো, গেট লেংথের হিসাবে অ্যাকচুয়াল চ্যানেল লেংথ তার চাইতে কম। আমি কি কনসেপশনটা বুঝাতে পেরেছি? জি স্যার। কতটুকু কম? দুই পাশে দুটা এলডি, মানে রিয়েল ফিজিক্যাল চ্যানেল লেংথ ইকুয়াল টু এল ড্রন মাইনাস 2 এলডি, মানে 2 গুণ কম। ক্লিয়ার? এটা যাতে মাথায় থাকে। স্পাইস ইকুয়েশনে কিন্তু তোমাদের যে আইডির কারেন্ট, এই যে হাফ মিউ এন সিওএক্স ডাব্লিউ বাই এল ভিজিএস মাইনাস ভিটি স্কোয়ার, এই যে নিচের এলটা, এটা কিন্তু স্পাইস এল ড্রন নেয় না, নেওয়া উচিত না, কারণ ওইটা তো অরিজিনাল চ্যানেল লেংথ না, সে নেয় এল ফিজিক্যাল। এবং কতটুকু এলডি সেটা মসফেটের মডেল নাম্বার অনুযায়ী ফিক্সড। ধরো তুমি সিডি 4007 আইসি যদি ইউজ করো, ওই টেকনোলজি নোডের জন্য এলডি কত হবে সেটা অলরেডি এস্টাবলিশ পৃথিবীতে, যেটা স্পাইসের মাথায় দেয়া আছে। এবং ওই টেকনোলজি নোডের যদি কেউ 500 ন্যানোমিটার মসফেটকে স্পাইসে সিমিউলেশন করে এবং এলডি যদি 15 ন্যানোমিটার হয়, তখন স্পাইস কিন্তু ইউজ করছে 500 মাইনাস 2 মাল্টিপ্লাইড বাই 15, মানে 470 ন্যানোমিটার। কনসেপশনটা কি মাথায় ঢুকাতে পেরেছি? জি স্যার। গুড। তাহলে আমি এখন ডিটেইলস স্পাইস মডেলিং এ যাই, যেটা স্পাইসের ইকুয়েশন গুলাতে থাকে। জিএম মানে কি? তোমরা তো 102 তে পড়ে আসছো, একজন বলো। ট্রান্সকন্ডাক্টেন্স কাকে বলে পড়ছো না 102 তে? না জানলে কমন সোর্স মসফেট অ্যাম্পলিফায়ার অ্যানালাইসিস করছো কিভাবে? তোমাদের ভিতরে কেউ আমাকে বলো, কমন সোর্স মসফেটের ভোল্টেজ গেইন কত কমন সোর্স কনফিগারেশনে? ক্যান এনিওয়ান অফ ইউ টেল মি? মনে আছে? হ্যাঁ বা না? না? আচ্ছা, আমি একটা ইকুয়েশন লেখার চেষ্টা করি এখানে, দেখি এটা মনে পড়ে কিনা তোমার। মানে এভাবে পড়তে গেলে অ্যাকচুয়ালি যেটা হয়, প্রচুর সময় লাগে। You cannot recap. এই যে এই ইকুয়েশনটাকে কোথায় দেখছো? মাইনাস জিএম মাল্টিপ্লাইড বাই আরডি প্যারালাল আরএল, কোথায় দেখছো এটা? বলো। প্যারালাল আর নট, এটা কোথায় দেখছো ইকুয়েশনটা? ক্যান এনিওয়ান অফ ইউ রিমেম্বার? 102 তে কমন সোর্স ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, তার ভোল্টেজ গেইনের এক্সপ্রেশন যে এটা আসে, এটা কি মনে পড়েছে এখন? জোরে বলো। মানে তোমাদের এই 25-26 পার্সনস এর ভিতরে কারো মনে পড়ে নেই এটা? এটা যে কমন সোর্স অ্যাম্পলিফায়ারে ভোল্টেজ গেইনের এক্সপ্রেশন, এটা কি 102 তে তোমাদের পড়ানো হয় নাই? নো স্যার। কমন সোর্স অ্যাম্পলিফায়ার পড়ানো হয় নাই তোমাদের? স্যার এই ইকুয়েশনটা তো আমরা দেখি নাই, মানে এই ইকুয়েশনটা কমন সোর্স অ্যাম্পলিফায়ারে গেইন বের করেছে কিভাবে? এনিওয়ান অফ ইউ কমন সোর্স অ্যাম্পলিফায়ারে গেইনটা কিভাবে বের করেছে? স্যার গেইনের কি স্যার আরো কোনো ফর্মুলা আছে? ভি নট বাই ভিআই দিয়ে। কি দিয়ে বলো? ভি নট বাই ভিআই। ভি নট বাই ভিআই তো হচ্ছে আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ।
What about common source amplifiers gain? এটা তো তুমি ল্যাবে যখন মেজারমেন্ট করবে, আউটপুট ভোল্টেজ অসিলোস্কোপে মেজারমেন্ট করবে পিক টু পিক, ইনপুট ভোল্টেজে পিক টু পিক মেজারমেন্ট করব, তারপর এটাকে ভাগ দিব, সুন্দর গেইনের একটা ভ্যালু পেয়ে গেল। কিন্তু জিনিসটার গেইন, তার যে ড্রেন রেজিস্ট্যান্স, তার যে লোড রেজিস্ট্যান্স, আর নটটা দেখছো? এই যে আর নট মানে কি? ক্যান এনিওয়ান অফ ইউ টেল? মসফেট আউটপুট রেজিস্ট্যান্স। এইটাই কোয়েশ্চেনটা আমি এই জন্য আনলাম, কারণ জিএমটা তোমাদের পড়ানোর কথা মসফেটে। তোমরা যে, হ্যাঁ জোরে বলো। এটা পড়ানো হয়েছে স্যার, এটা দিয়ে ম্যাথ করছিলাম মেবি সেকেন্ড মিড। তাহলে আবার এখন বলছো কেন এটা তুমি দেখো নাই? কিন্তু স্যার মানে মনে পড়তেছে না, মানে স্যার একটু কনফিউজ ছিল। এখানে আর ডি আর এর অনেকগুলো ভ্যালু ছিল, পরে এটা আবার মানে ভাঙা হয়, এটার পরে একটা ভ্যালু আসে স্যার। এটাকে এক করে তোমাদের বইয়ে যেভাবে লিখেছে জিএম আর এল প্রাইম হিসাবে লিখেছে তোমাদের বইয়ের ভাষায়, যেখানে আর এল প্রাইমটা হলো এই তিনটাকে প্যারালাল করলে যে ভ্যালু হয় সেটা। মনে পড়েছে? জি স্যার মনে পড়তেছে একটু। আচ্ছা গুড, মনে পড়লে বেটার, এটা নিয়ে আর সময় নষ্ট না করি। ঠিক আছে, তো জিএমটা কি? এই যে জিএম দেখলা, জিএম এর সংজ্ঞায়িত করো আমাকে। এনিওয়ান? জিএম এর সংজ্ঞা হলো চেঞ্জ ইন দ্য আউটপুট কারেন্ট উইথ রেসপেক্ট টু দ্য চেঞ্জ ইন ইনপুট ভোল্টেজ। মানে তুমি যদি কমন সোর্স অ্যাম্পলিফায়ার চিন্তা করো, আমি বলবো ডিআইডি বাই ডিভিজিএস। মানে জিনিসটা যদি আমি লিখি এই যেভাবে লিখবো, ডি, খেয়াল করো কিভাবে লিখছি, আইডি ডিভাইডেড বাই ডি বি জি এস। ঠিক আছে, এখানে লিখলাম, এটা হচ্ছে জিএম এর এক্সপ্রেশন। এইটা কি দেখেছো তোমরা নাকি এটাও দেখো নাই? এনিওয়ান? আবার আরেকটা এক্সপ্রেশন লিখতেছি, খেয়াল করে দেখো, ছোট হাতের আইডি ডিভাইডেড বাই ছোট হাতের ভিজিএস। এখন বলো মানে কি? তাহলে কেন এখানে ডিফারেন্সিয়েশন নেওয়া হলো? আউটপুট কারেন্টের চেঞ্জ ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজের চেঞ্জ। আর কেন এখানে ডিফারেন্সিয়েশন নিচ্ছি না? তোমাদের ভিতরে কেউ কি বলতে পারবে? কাইন্ডলি আমাকে বলো। এনিওয়ান? নো রেসপন্স। তাহলে এটা বলো, যে ক্যাপিটাল দিয়ে যখন আই এবং ডি লিখি, এটা আসলে কি মিন করে? ডিসি না এসি? ডিসি স্যার। ডিসি। ডিসি তো চেঞ্জ হচ্ছে না, সংজ্ঞা যেহেতু চেঞ্জ ইন দ্য আউটপুট ভোল্টেজ কারেন্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন ইনপুট ভোল্টেজ, এই জন্য কোনো ডিআইডি বাই ডিভিজিএস করেছে। আর যদি ছোট হাতে লিখে, এটা তো অলরেডি এসি, এটাকে তো ডিফারেন্সিয়েশন করা দরকার নাই। এখন কি ঢুকেছে? ঢুকেছে মাথায়? আবার আইডি কেন আউটপুট কারেন্ট হলো আর ভিজিএস কেন ইনপুট ভোল্টেজ হলো, এটা কি বুঝাতে হবে? এটা বুঝাতে গেলে আমি ছবি না আঁকে এই ফিগারটাতে যাও। এই দেখো, সোর্সটা গ্রাউন্ড, কমন সোর্স অ্যাম্পলিফায়ার এই ভদ্রলোক, এখানে বাম পাশে যে ফিগারটা আঁকা, তুমি ইনপুটের ভোল্টেজটা কোথায় দিচ্ছ? গেট থেকে সোর্সে দিচ্ছ না? তাহলে ইনপুট ভোল্টেজটা ভিজিএস, আউটপুট কারেন্টটা কোথায়? ড্রেইনে না? সোর্সটা কমন, আউটপুট কারেন্ট যে ড্রেইন, এই জন্য আমি ডিআইডি বাই ডিভিজিএস নিচ্ছি। মাথায় কি ঢুকছে? জি স্যার। এতক্ষণ পর্যন্ত এই যে তুমি এক্সপ্রেশন গুলা বের করলে, এই যে বিটির এক্সপ্রেশন বা আমি যে নোটটা দিয়েছি এটা খুব ইম্পর্টেন্ট। সেই নোটে কিন্তু একটা জিনিস আমি তোমাদের সেলফ স্টাডি হিসাবে দিয়ে দিয়েছি, যেটা আমি স্ট্যাটিক মডেলিং, লার্জ সিগন্যাল ক্যারেক্টারিস্টিক্স মানে ডিসি। তুমি যখন এই ইকুয়েশন গুলা ইউজ করে জিএম বের করতে যাবা, তোমাকে অবশ্যই ডিফারেন্সিয়েশন করতে হবে। আবার এটা যখন বের করা হয়েছে তখন কিন্তু আর্লি ইফেক্ট নেওয়া হয়নি। তুমি আমার শীটে ভালো করে খেয়াল করবা, পরে এই এক্সপ্রেশন গুলো আর্লি ইফেক্টের জন্য চেঞ্জ করা হয়েছে। এই যে এটা নর্মালি আর্লি ইফেক্ট না থাকলে ল্যামডাটা 0,
এটা হবে হাফ কে প্রাইম ডাব্লিউ বাই এল ভিজিএস মাইনাস ভিটি স্কোয়ার। যখন আর্লি ইফেক্ট থাকবে তখন এই এক্সপ্রেশনটা এখানে অ্যাড করতে হবে। ক্লিয়ার? আমি এই ইকুয়েশনটা ইউজ করবো এবং মসফেটের জিএম বের করতে, যেহেতু আমি জিএম এর সঙ্গে জানি ডিআইডি বাই ডি ভিজিএস, এটাকে তো আমি ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারি না? মাথা ঢুকছে? সেটাই এখানে দেখানো হয়েছে। পরের স্লাইড ওই দেখো, যে উপরেরটাকে ডিফারেন্সিয়েশন করে যেটা আসবে সেটা নিচে লেখা হয়েছে। ক্লিয়ার? ডিআইডি বাই ডি ভিজিএস করে যদি আর্লি ইফেক্ট খুব কম থাকে এটা হয়ে যাবে এই যে কে প্রাইম ডাব্লিউ বাই এল ভিজিএস মাইনাস ভিটি, এবং এটা কিন্তু এক্সপ্রেশনটা অরিজিনালি ছিল হাফ কে প্রাইম ডাব্লিউ বাই এল ভিজি মাইনাস ভিটি স্কোয়ার। যেহেতু তুমি ভিজিএস এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছো, টুটা সামনে আর্লি ইফেক্ট কম থাকলে উনি দেখতে এরকম হবে। জিএম এর একটা জেনারেলাইজ এক্সপ্রেশন আছে এরকম। ক্লিয়ার? মাথা ঢুকছে? আবার মসফেটের কিন্তু ড্রেন কারেন্ট সোর্স বডি ভোল্টেজের সাথেও চেঞ্জ হয়। এইমাত্র আমি বলেছি যে সোর্স বডি তুমি ভোল্টেজ দিলে তোমার থ্রেশহোল্ড ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে, থ্রেশহোল্ড ভোল্টেজ চেঞ্জ হলে তো অবভিয়াসলি ড্রেন কারেন্টও চেঞ্জ হবে। এই জন্য যেহেতু সোর্স বডি ভোল্টেজ চেঞ্জ এর জন্য ড্রেন কারেন্ট চেঞ্জ হয়, এই প্রপার্টিটাকে অ্যানালাইজ করে পিসপাইসে বা ফিজিক্সে বডি ট্রান্সকন্ডাক্টেন্স হিসাবে আমি এক্সপ্রেস করা হয় জিএমবি। এখন এই ভদ্রলোককে যদি আমি ডিভিএসবির সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, আমি বলবো কে প্রাইম কনস্ট্যান্ট ডিএসবির জন্য, ডাব্লিউ কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট, ভিজিএস কনস্ট্যান্ট, টিএস কনস্ট্যান্ট, শুধুমাত্র থ্রেশহোল্ড ভোল্টেজটা চেঞ্জ হয় ভিএসবির জন্য, যার ফলে এখানে ডেল্টা ভিটি ডেল্টা ভিএসবি আসতেছে। ক্লিয়ার? আবার ভিটির তুমি কিন্তু আগে একটা এক্সপ্রেশন বের করেছে, এই যে এখানে খেয়াল করো, এই যে এটা, এই এক্সপ্রেশনটাকে যদি আবার আমি ভিএসবির সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে তুমি এই ভদ্রলোককে পাবা, যেটাকে এক্সপ্রেস করা হয় কাই হিসাবে। বেসিক্যালি কাই হলো জিএমবি ডিভাইড বাই জিএম এর রেশিও, ভ্যালুটা খুব কম হয়। এখন এই কাই এর ভ্যালু এখানে বসায় দিলে জিএমবি এর যে টোটাল এক্সপ্রেশন আসবে সেটা আসে এটা। তোমাদের এটা কিন্তু আমি বলি পাওয়ার পয়েন্ট এবং অনলাইনে ক্লাস নেওয়ার সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হলো if it was possible for me to take the hello শোনা যাচ্ছে? আমি এটা নয়েজ পাচ্ছি, কথা কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে স্যার। জি স্যার, নিজে একে একে প্রমাণটা করতে পারতাম, যেহেতু হোয়াইট বোর্ড নাই এই জন্য আমি নোট দিয়েছি যে এই তুমি আইডির এক্সপ্রেশনটা আমার নোট থেকে দেখবে, নিজে খাতায় ডিফারেন্সিয়েশন করবে, জিএমবিটা বের করে নিবে, সেটা এই এক্সপ্রেশনটা আসে নাকি। এবং এক্সপ্রেশন গুলো জানতে হবে, কারণ তোমরা কিন্তু স্পাইস মডেলিং ইউজ করবে এবং আমার ল্যাব গুলো কিন্তু এরকম হবে না যে তুমি 102 তে যেটা করেছো। 102 তে তোমরা কি করেছো, ইউ হ্যাভ ডান এ ল্যাব, তারপরে স্পাইসে গিয়ে ওই ডায়োডটাকে টান দিয়ে এনে বসায় দিলা, স্যার বলছে এটা রেজিস্টার 10 কে লাগাই দিতে, সেটা বসায় দিলা, তারপর একটা আউটপুট কার্ভ আসলো, প্রিটি ফাইন, এক্সপেরিমেন্টের সাথে মিললো কিনা। এবার যেহেতু এক্সপেরিমেন্টের পার্টটা তুমি করছো না, হয়তোবা যদি এক্সপেরিমেন্টের পার্টটা তুমি করতে, আমি স্পাইসের এত ভিতরে ঢুকতাম না, তখন স্পাইসের টার্গেটটা হতো যে তোমার এক্সপেরিমেন্ট থেকে কতটুকু সিমুলেশন ডেভিয়েট করছে সেটাকে অ্যানালাইজ করা। এখন যেহেতু ল্যাবটা পুরোটাই স্পাইস বেস, এটা কোয়াইট অবভিয়াস আমি স্পাইসের একটু বেশি ভিতরে অ্যানালাইসিস করব। এখন মসফেট দিয়ে তুমি স্পাইসে ল্যাব করার পরে মসফেটের জিএম কেন স্পাইস মডেলিং এরকম আসলো, জিএমবি কেন এরকম আসলো, কেন ভিএসবি চেঞ্জের সাথে সাথে মসফেটের থ্রেশহোল্ড ভোল্টেজ চেঞ্জ হয়ে গেল, এগুলো তো ল্যাব রিপোর্টে তোমাকে লিখতে হবে। ইজ ইট ক্লিয়ার নাও কেন আমি এগুলো পড়াচ্ছি? ঠিক আছে? তুমি যদি জিএম জেনে যাও, তুমি যদি জিএমবি জেনে যাও, তাহলে একটা খুব ফ্যামিলিয়ার ফিগার চলে আসবে। দেখো তো এই ফিগারটা তোমরা চিনো কিনা, এনি ওয়ান অফ ইউ বলো, এটা দেখেছো আগে? Am I connected or I am already disconnected? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, দেখে জি স্যার, জি স্যার যাচ্ছে। এই ফিগারটা দেখেছো? জি স্যার, জি জি স্যার। স্যার দেখেছি স্যার। 100% শিওর এটা দেখছো নাকি আমি আরেকটা ছবি এগিয়ে এটা দেখেছো? কোনটা সেটা বলো, আমি ঠিক জানি না।
তোমাদের 1 ও 2 কে পড়িয়েছেন, সো আই ডোন্ট নো। আমি একটা ফিগার রাখি, দেখি, আমি শুধু জানতে চাই তুমি কোনটা দেখেছো। ধরো এইখানে আমি দিলাম গেট, এখানে দিলাম সোর্স, এখানে একটি ত্রিভুজ আঁকলাম, খুবই বৃষ্টি হচ্ছে, অ্যারো দিলাম, তারপর এখানে বললাম ড্রেন, এটাকে এখানে আনলাম, এই জায়গার ভোল্টেজটাকে বললাম স্মল লেটারের VGS, এটাকে বললাম কারেন্ট, যার মান হলো GMVGS, এবং বাইরে একটা আর্লি ইফেক্টের জন্য আউটপুট রেজিস্ট্যান্স। এটা দেখেছো নাকি আমার পাওয়ার পয়েন্ট স্লাইডে যেটা সেটা দেখেছো? বুঝছো? স্যার এটা দেখেছি। এই জন্য স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করছি। এবার খেয়াল করো, এটা কি মডেল হিসাবে দেখেছো? পাই মডেল। স্যার পাই মডেল এটা। গুড, এটা অবভিয়াসলি পাই মডেল, কিন্তু এটা কি এসি মডেল না ডিসি মডেল? স্যার এসি মডেল। এসি। হ্যাঁ, অবভিয়াসলি না, স্মল সিগন্যাল মডেল মানে এসি। এবার একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। মসফেটের গেটে ভোল্টেজ চেঞ্জ হলে ড্রেন কারেন্ট চেঞ্জ হয়, এটা হচ্ছে মসফেটের ইন্ট্রিনসিক একটা প্রপার্টি। আমি যদি এখানে লিখি এটা হলো মসফেটের স্মল সিগন্যাল ড্রেন কারেন্ট মানে এসি ড্রেন কারেন্ট, গেট ভোল্টেজ চেঞ্জ হলে যে চেঞ্জ হবে সেই প্রপার্টিটা ইনক্লুড করা হয়েছে জিএম এর মাধ্যমে। এই জন্য এটাকে বলা ট্রান্স কন্ডাক্ট্যান্স, মানে প্রপার্টিটা নেওয়ার জন্য এই ডিপেন্ডেন্ট সোর্সটা দিলাম। এইমাত্র তো আমার অ্যানালাইসিস থেকে তুমি দেখতে পারলে যে মসফেটের এখানে আরেকটা টার্মিনাল আছে যেটাকে বলা হচ্ছে বডি, এবং কোনো কারণে এই বডি এবং এটা এখানে যদি একটা ভোল্টেজ আমি দিয়ে দেই VSB, তাইলেও কিন্তু ড্রেন কারেন্ট চেঞ্জ হয়। মাত্র বললাম না এটা, যেহেতু থ্রেশহোল্ড ভোল্টেজ চেঞ্জ হয় ড্রেন কারেন্ট চেঞ্জ হবেই। তুমি যখন এই বডি, এই নিচের বডিটাকে যখন এখানকার এই সোর্সের সাথে শর্ট করে দাও, তখন VSB 0 হয়ে যায়, এই ইফেক্টটা থাকে না। তখন শুধু VGS চেঞ্জ হলে ড্রেন কারেন্ট চেঞ্জ হয়, এই ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স সেটাকে ইনকর্পোরেট করবে। এখন যদি তুমি VSB পটেনশিয়ালটা দিয়ে দাও, তাহলেও তো ড্রেন কারেন্ট চেঞ্জ হচ্ছে, তা মডেলে এটা নিতে হবে না? তাহলে কি মনে হয়? মডেলে নেওয়ার উপায় হলো আরেকটা এখানে জিনিস অ্যাড করা, সেটা হচ্ছে যেমন এটাকে আমি আবার লিখি, আমি আসলে স্পেস তৈরি করছি, এটার মান হলো GMVGS, আর তুমি যদি আরেকটা ডিপেন্ডেন্ট সোর্স নাও এটা হবে প্রপোর্শনাল টু VSB, তাহলে এটা হবে GM, এইমাত্র যেটা পড়লো আরেকটা ট্রান্স কন্ডাক্টর GMB মাল্টিপ্লাইড বাই VSB। মাথায় কি ঢুকেছে? কারণ VSB চেঞ্জের সাথেও এই ড্রেন কারেন্ট চেঞ্জ হচ্ছে, এই ফিজিক্সটাকে ইনকর্পোরেট করা হয়েছে এই ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। আর VGS চেঞ্জ হলে যে ড্রেন কারেন্ট চেঞ্জ হচ্ছে সেই ফিজিক্সটাকে ইনকর্পোরেট করা হয়েছে এটা দিয়ে। আর্লি ইফেক্টের জন্য বাইরে যে রেজিস্ট্যান্স আসছে সেটাকে ইনকর্পোরেট করা হয়েছে এটা দিয়ে। এখন কি মডেলটা মাথায় ঢুকেছে? জি স্যার। কোন গলা এত মানে করুণ হয়ে যাচ্ছে কি আমি বুঝলাম না। খেয়াল করে দেখো, এই মডেলটাই আমি এঁকেছি GMVGS মডেলের, কিন্তু একটা ব্রড ভিউ জানতে হবে। এই যে তুমি মডেলটা দেখছো এটা কিন্তু ওয়ান অফ দ্য ওয়ার্স্ট মডেল অফ মসফেট। মানে মডেল হচ্ছে একটা সার্কিট যেটা একটা ডিভাইসের প্রপার্টিকে কিছুটা ব্যাখ্যা দিতে পারে। মসফেটের প্রপার্টি গুলো এতক্ষণ পড়াশোনা করে জানলাম যে VGS চেঞ্জ হলে ড্রেন কারেন্ট চেঞ্জ হয়, তো ওইটা একটা কারেন্ট সোর্স দিয়ে নিলাম। VBS চেঞ্জ হলে ড্রেন কারেন্ট চেঞ্জ হয়, সেটা আরেকটা কারেন্ট সোর্স দিয়ে নিলাম। গেট টু সোর্সের ভিতরে ওপেন সার্কিট থাকে এবং কোনো কারেন্ট যায় না, এই জন্য সেখানে ওপেন সার্কিট রাখলাম। আবার মসফেট কখনো আইডিয়াল না, তার আউটপুটে একটা রেজিস্ট্যান্স থাকতে পারে, সেটাকে R0 দিয়ে লিখলাম, এবং সেটা ক্যালকুলেশন কিভাবে করতে হবে সেটা নিচে লেখা আছে। মসফেটের IDS ভার্সাস VDS ক্যারেক্টারিস্টিক্সকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, করে ইনভার্স করি,
তাহলে আর নট বেরোবে এবং আর্লি ইফেক্ট প্যারামিটার ল্যামডা দিয়ে প্রকাশ করলে 1/λ আইডি দিয়ে প্রকাশ করতে হবে। এখন পর্যন্ত এই দুইটা ক্লাসে আমি যা পড়ালাম সেটা কিন্তু অলরেডি তোমাদের 1 ও 2 তে পড়ে আসার কথা। এখন বলো এটা পড়ছো না 1 ও 2 তে? সবাই থেকে হতবাক হয়ে গেছে, খুব কঠিন হয়ে গেল নাকি তোমাদের জন্য? হ্যালো, anyone to respond? Am I disconnected? No, sir. কেন এটা কিভাবে করেছি? What is triode region? What is saturation region? Ideal device characteristics কেমন হবে? Poisson equation কখন তুমি ভবিষ্যতে চাকরি জীবনে কিভাবে অ্যাপ্লাই করবা? লার্জ সিগন্যাল ক্যারেক্টারিস্টিক্স বলতে ডিসি ক্যারেক্টারিস্টিক্স বলা হয়, যেটার ক্যালকুলেশন গুলো শীট থেকে পড়ে নিতে বলেছি, কারণ এগুলো তোমরা অলরেডি জানো। হয়তোবা কোনো টিচার তার প্রমাণটা করাতে ইন্টারেস্টেড হয়, কোনো টিচার হয় না, হয়তোবা আগের কোর্স টিচার ইন্টারেস্টেড হন নাই, উনি শুধু ইকুয়েশনটা লিখে দিয়েছেন। কিন্তু আমি আবার ইন্টারেস্টেড হচ্ছে একটু ডিভাইস ফিজিক্স, এই জন্য আমি ফিজিক্সটা শীটটা তোমাদের দিয়েছি। ব্যান্ড ডায়াগ্রামটা অনেক কষ্ট হয়েছে বুঝাতে, আশা করি বুঝতে পেরেছো। ব্যান্ড ডায়াগ্রামটা এক্সপ্লয়েট করা হয়েছে মসফেটের থ্রেশহোল্ড ভোল্টেজের এক্সপ্রেশন পাওয়ার জন্য। ওয়ান্স আই গট দিস, আরেকটু এটাকে এক্সটেন্ড করা হয়েছে যে সোর্স বডিতে পটেনশিয়াল দিলে এই ভদ্রলোক চেঞ্জ হয়, তখন আবার থ্রেশহোল্ড ভোল্টেজ। এছাড়াও কিন্তু মসফেটে অনেক ইফেক্ট আছে, সেগুলো সব নেগলেক্ট করা হয়েছে। ফান্ডামেন্টাল দুইটা এফেক্ট হলো থ্রেশহোল্ড ভোল্টেজ এন্ড বডি ইফেক্ট এবং ফিজিক্যাল চ্যানেলিংটা কখন। সে অনুযায়ী তারপরে তোমাদের মসফেটের মডেলটা ডিরাইভ করা হয়েছে। যেমন এই মডেলটা লেখা মিনিংস নাথিং, এটা ফিজিক্যাল ফিলিংটা বুঝতে হবে। জিএম এর ভ্যালুটা কিভাবে আসবে, জিএমবি কিভাবে আসবে, আর নট কিভাবে আসবে, কেন ইনপুট রেজিস্ট্যান্স ইনফিনিটি, এবং লাস্ট লাইনটা খেয়াল করো, if source and bulk মানে source and body are same potential, the second current source is 0, কারণ VBS 0 হলে SRB তুমি শর্ট করে দিবে, সেকেন্ড কারেন্ট সোর্স থাকবে না। ওই কন্ডিশনে যে মডেলটা সেটা তোমরা দেখে আসছো। আমি কি বুঝাতে পেরেছি? এখন পর্যন্ত তোমাদের অধ্যয়ন করার মতো বিষয়বস্তুগুলো হলো, আমি একটু আমার শীটটাতে যাই। মানে তুমি সেড্রাস স্মিথ পড়তে পারো, অনেকগুলো ফিগার সেড্রাস স্মিথ থেকে নেয়া, হিস্ট্রিটা রিডিং দিবে, অ্যাডভান্টেজ পড়বে, ফসফরাস স্ট্রাকচারাল অপারেশন দেখবে, অপারেটিং প্রিন্সিপালটা দেখবে, ট্রায়োড রিজিয়ন কেমন, স্যাচুরেশন রিজিয়ন কাকে বলে, তারপর এই ট্রায়োড রিজিয়নের ইকুয়েশনটা কিভাবে আসলো সেটা একটু দেখে নেবে। এটা আমি ইন্টেনশনালি পড়াই নাই, কারণ এত কভার করা সম্ভব না। স্যাচুরেশন রিজিয়নে কিভাবে আসলো প্রমাণটা দেখে নেবে, মানে এটা ইংরেজিতে লেখা, আই এক্সপেক্ট দ্যাট ইউ আর ম্যাচিউরড এনাফ টু আন্ডারস্ট্যান্ড দিস। এরপর আর্লি ইফেক্ট থাকলে এটা কিভাবে মডিফাই হলো, তারপরে যে থ্রেশহোল্ড ভোল্টেজ এক্সপ্রেশন যেটা আজকে আমি পড়ালাম ইলাবোরেটলি এখানে লেখা, যে বারবার যে আমি বলতেছি পাই এফ ক্যালকুলেট করা যায়, সেই ইকুয়েশনটাও এখানে দেয়া আছে, এবং সেটাই এক্সপ্লয়েট করে কিভাবে মসফেটের স্মল সিগন্যাল মডেল বের করা যায় এই পর্যন্ত পড়ানো হয়েছে। মানে আমার যদি পেজ চিন্তা করি, পেজ 1 থেকে এই পেজ 16 আপ টু ফিগার 14 এক্সপ্লেনেশন তোমাদের পড়ে ফেলতে হবে আগামী 1-2 দিনের। কোনো এক্সপ্রেশন আছে তোমাদের কিছু বলবে? Anyone to say anything? হ্যালো, আচ্ছা একটা কাজ করো, সবাই ভিডিও অন করো তো, আমি একটু দেখি। তোমাদের সাথে তো আমার ফর্মাল ইন্ট্রোডাকশন হয় নাই, আই ওয়ান্টেড টু সি দ্যাট। করতে পারবে? স্যার আমি তো পিসিতে ইসে নাই। স্যার পিসিতে মানে তোমাদের কি ওয়েবক্যাম নাই? না স্যার। না স্যার। তাহলে তো কিছু করার নেই। স্যার রেকর্ডিংটা গুগল রেকর্ডিং তো আমি গত ক্লাসেরটা আপলোড করেছি, আজকেরটাও করব। তো গত ক্লাসেরটা কি তোমরা পেয়েছো? স্যার আমি না। পাইনি। আমি অবশ্য আপলোডটা কবে করলাম সেটা ভুলে গেছি, তো দেখো তো আপলোডটা কবে করেছি। গুগল ক্লাসরুমে দিয়েছি স্যার। হ্যাঁ
আর কোথায় দিব তাহলে? আচ্ছা আমি ক্লাসরুমে ঢুকে দেখি, ঠিক আছে, তাহলে তো বোঝা যাবে। তোমরা আবার এখন কুইট করো না, আমি বেসিক্যালি তোমাদের অ্যাটেন্ডেন্সটা রেকর্ড করার চেষ্টা করছি, ঠিক আছে? এই অ্যাটেন্ডেন্স কিন্তু ইউনিভার্সিটিকে আমার সাবমিট করতে হবে, সো প্লিজ ডোন্ট কুইট এট দিস মোমেন্ট। As we are instructed, we have to report your attendance, but for somehow আমার সফটওয়্যারে এখন অ্যাটেন্ডেন্স কাজ করছে না, আমি বেশ বিরক্ত ফিল করছি এই জন্য। Or somehow it is not working. একটু দাঁড়াও, আজকে হচ্ছে 7। Why it is not recording? Okay. Somehow it is recorded to the previous file. Let me see. Whatever. আচ্ছা তোমরা বলো কি যে নিয়ে যেন আমরা আলাপ করছিলাম। স্যার রেকর্ডিং। রেকর্ডিং নিয়ে, আচ্ছা রেকর্ডিংটা আমি কি আপলোড করেছি নাকি? ক্লাস ওয়ার্ক ইকুয়ালি 202 মাউস অপারেশন স্মল সিগন্যাল মডেল। এই যে তোমরা কি আমার স্ক্রিন কি তোমরা দেখতে পাচ্ছ? আমি স্ক্রিন শেয়ার করি তাহলে। না। এক মিনিট। Present now, your entire screen. I've already shared it. এখন আমি গুগল ক্লাসরুমে যাই। এই যে তোমাদের মাউস অপারেশন স্মল সিগন্যাল মডেল, এটা কি দেখতে পেয়েছো? তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে এখানে ভিডিও তো দেওয়া আছে লেকচার 1 এর, এই যে এটা। স্যার ভিডিওর জন্য রিকোয়েস্ট সেন্ড করা লাগে, তো ওইটা সেন্ড করেছি স্যার, অ্যাকসেপ্ট এখনো হয়নি মেবি। এই যে কথা কি শোনা যায় আমার? এই ভিডিওটা যে চালাচ্ছি আমি, তুমি কি কথা শুনতে পাচ্ছ? এই যে ভিডিওটা আমি একটু রান করলাম, তুমি কি ভয়েস গুলো শুনতে পাচ্ছিলে? জি স্যার। হ্যাঁ, ভিডিওর ভয়েস গুলো কি শোনা যায়? জি স্যার। এটা পারফেক্টলি ওকে। জি স্যার। তাহলে এটার প্রবলেমটা কি হয়েছে? তোমরা কি এটা করতে পারছো না? Google মানে Drive করতে পারছো না? স্যার এখানে জি, স্যার। রিকোয়েস্ট অ্যাসেস করতে বলছে। গুগল ড্রাইভে। মানে তোমরা এটা ডাউনলোড করতে চাইলে কি মেসেজ দিচ্ছে সে? আচ্ছা আমি আমার ড্রাইভে গিয়ে দেখি। সেটা হলো ক্লাসরুমে 202 সামার, এই যে লেকচার 1। আমি দেখি তোমার প্রবলেমটা কি হচ্ছে। শেয়ার, শেয়ার কাদের সাথে করা হয়েছে? বুঝতে পেরেছি কি হয়েছে, তাহলে আমি শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? দেখি তোমাদের স্টুডেন্ট লিস্টটা কোথায়? স্টুডেন্ট লিস্ট,
এখানে হচ্ছে তোমাদের স্টুডেন্ট আইডি গুলো। মানে আমার ধারণা ছিল গুগল মিট ইজ সো স্মার্ট যে তারা তো পেস্ট হচ্ছে না। Share with one. Okay. Anyone at the State University can view. Okay. আর চেঞ্জ করতে চাইলে ভিউয়ার, এডিটর, কমেন্টার। ওকে ফাইন। আচ্ছা এখন কিন্তু তোমাদের এটা পারার কথা, ঠিক আছে? জি স্যার, এখন হচ্ছে। হচ্ছে এখন? জি স্যার। এই হলো কি অবস্থা। এখন আর কিছু বলনীয় থাকলে বলো। আজকের ভিডিওটাও হয়তোবা আমি আপলোড করে দেব কিছুক্ষণ পরে, এটা আসতে একটু সময় লাগে তো। এনি ফার্দার কোশ্চেন বা কোনো ইস্যু? ইমেইল করবা, অ্যাপয়েন্টমেন্ট নিবা, গুগল মিটে আলাপ করবো, গল্প করবো, হোয়াটস দ্য প্রবলেম? আর কি, আর কিছু ইস্যু আছে? এখন বলো, এই যে তুই যে যুগ পড়তেছো কেমন লাগতেছে? স্যার অনেক কঠিন মনে হচ্ছে। এটা প্রতিবারে প্রত্যেকের কমপ্লেইন। এখন আমি আগেই মাপ চেয়ে নিই স্টুডেন্টদের কাছ থেকে, কারণ তোমাদের নীল বইয়ে যা পড়াতে বলা হয়েছে, এখন আমি তো ফোর্স টু টিচ ইউ। তুমি এটা বলতে পারো নীল বইয়ে এই জায়গাটায় যেটা বলা হয়েছে মস মডেলস হাই ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস, সেটা ফ্যামিলিয়ার হবে। দুই উপায়ে এটা পড়ানো যায়। একটা হলো 1 ও 2 তে তোমরা যেরকম দেখেই বলে দিলা স্যার এটা তো পাই ইকুইভ্যালেন্স সার্কিট, আই হ্যাড এ ডাউট যে ওই সার্কিটটা মুখস্থ করছো, জিএম এর মানে কি, কেন জিএমটা ওখানে আসলো, আর নোটটা কেন আসলো, এটা তোমাদের ক্লিয়ার ছিল। আমি কি রাইট বলতেছি তোমাকে? কিভাবে এসেছে নাথিং ইজ ক্লিয়ার। আমি পার্সোনালি এই ধরনের ব্লাইন্ড মুখস্থ বিদ্যা পছন্দ করি। তো এই যে 2টা লেকচার আমি দিলাম, সেখানে এখনো তোমাদের অরিজিনাল টপিকে আমি যাই নাই। তোমরা যে মডেলটা জানো সেই মডেলটা কিভাবে এসেছে সেটাই শুধু পড়াতে আমার 2টা ক্লাস লেগেছে, একটু ইলাবোরেট। এই জন্য একটু আনকমফোর্টেবল লাগছে। কিন্তু ইঞ্জিনিয়ারিং স্টাডি কিন্তু এরকম না যে ইউ গট দ্য সার্কিট, তুমি এটা মুখস্থ করলা তারপরে অ্যানালাইসিস করতে থাকলা, বিকজ দ্য রিয়েল ওয়ার্ল্ড ইজ মাচ মোর কমপ্লিকেটেড। এবং ইনফ্যাক্ট তুমি যে মডেলটা পড়লা এটা পরবর্তীতে চেঞ্জ হয়ে কি হবে সেটা থেকে তোমাদের পড়াতে বলা হয়েছে। মানে আমি তো লেকচারগুলো অলরেডি কিছুটা তৈরি করেছি, মডেলটা ইভেন্চুয়ালি চেহারা, আমার কি স্ক্রিনটা কি তোমরা দেখছো এখনো? না আমার স্ক্রিন কি ভিজিবল? না স্যার। ওকে, এই মডেলটা আরো অনেক কমপ্লিকেটেড হবে। তুমি যে সার্কিটটা দেখেছো এটার ভিতরে অসংখ্য ক্যাপাসিটর ঢুকবে। এখন আমি ব্লাইন্ডলি ক্যাপাসিটর বসিয়ে দিতে পারি, কিন্তু আমার ডাউট হলো তোমরা হার্ডলি কেউ বুঝবা কিনা সন্দেহ। প্রথম কোশ্চেনটি আসলে ক্যাপাসিটর গুলো কোথা থেকে আসবে? আসবে না? যার ফলে আমি এভাবে পড়িয়েছি। এবং টু মেক ইউর লাইফ সিম্পল আমি নোটটাও দিয়েছি, এবং আজকে কালকের ভিতরে নোটের কতটুকু অংশ পড়তে হবে সেটাও আমি তোমাকে বলে দিলাম। এখন যতটুকু পড়ানো হয়েছে সে জায়গায় কনফিউশন থাকলে আমাকে বল। কিছু কি বোঝা গেল? এনিওয়ান? হ্যালো, তোমরা কি কিছু বুঝতে পারলে? জি স্যার, কিছু কিছু বোঝা গিয়েছে। এখন কিন্তু তো বুঝতে হবে বাবা। একটা ক্লাসের প্রবলেম হলো
আমিও যদি একটা ক্লাস করি, তার প্রথম দিন যা বললেন সব একদম ধুমধাম বুঝে ফেলবে, আমার অ্যাটলিস্ট হয় নাই এখন, আমি জানি না, বাসায় এসে আমাকে 3-4 বার পড়তে হয়েছে। ইউ হ্যাভ টু স্টাডি, তারপর কনফিউশন থাকলে আবার গুগল মিটে ওটাকে কি বলে তোমাদের ইউনিভার্সিটির কনসাল্টিং পিরিয়ড, তারপর আস্তে আস্তে ক্লিয়ার হয়। দ্যাটস মাই থট প্রসেস। ঠিক আছে? ওকে স্যার। আর কিছু বলবে? কালকে কিন্তু তোমাদের ক্লাস আছে, ঠিক আছে? আছে না? ক্লাসটা নিব, হয়তো খুব বেশি লম্বা নিব না, কারণ এত ক্লোজ স্পেসে ক্লাস আমারও পার্সোনালি পছন্দ না। ইউনিভার্সিটি তাদের যে টাইমটা লস হয়েছে সেটাকে কম্পেনসেট করতে চাচ্ছে এভাবে। আমি লেকচারটা আপলোড করে দেবো, এটা একটু দেখে আসবে। ঠিক আছে? ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। না স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা,